আচ্ছা, আমরা যে এক্সপেরিমেন্টটা করব ওই এক্সপেরিমেন্টটা হচ্ছে এটাতে আমরা দুইটা জিনিস বের করব। প্রথম জিনিসটা হচ্ছে আমার এইখানে যে ইলেকট্রোম্যাগনেট আছে, এই ইলেকট্রোম্যাগনেটের যে ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা আছে, অথবা এটার আমরা ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটিও বলি, এই জিনিসটা বের করব এবং এটার একটা ক্যালিব্রেশন কার্ভ আঁকবো আর কি, যে কারেন্টের সাথে আমার যে এর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যে এইচটা এটা কীভাবে ভ্যারি করে ওইটা কার্ভের মাধ্যমে আমি দেখাবো। এটা হচ্ছে আমার প্রথম কাজ। সেকেন্ড কাজ আমি যেটা করব, এইখানে এর মাঝখানে আমি একটা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স রাখবো, আমাদের ক্ষেত্রে ম্যাঙ্গানিজ সালফেটের সলিউশন, এবং ওটার কনসেন্ট্রেশন থাকবে 20%। এই 20% কনসেন্ট্রেশনের সলিউশনটা রাখার পরে ওই সলিউশনের যে আমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা হবে, ওই সাসেপ্টিবিলিটিটা আমরা মেজার করবো। এটা হচ্ছে এইটা। তো এইখানে আমার দুইটা ফর্মুলা আসবে, যে আমার যখন এইচের ভ্যালুটা আমি বের করতে যাব তখন আমার এই ফর্মুলাটা আমি ইউজ করব, যে প্রতিটা কারেন্টের করসপন্ডিংয়ে এইচের ভ্যালুটা কত হবে বা ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা কত হবে, ওইটা আমি এই ফর্মুলার মাধ্যমে বের করব। আর আমার যে ওই সাবস্টেন্সটা যখন দিব ম্যাঙ্গানিজ সালফেট, ওইটার যে সাসেপ্টিবিলিটিটা হবে ওইটা আমি কীভাবে বের করব, ওইটা ডিপেন্ড করবে এই ফর্মুলার মাধ্যমে। আমি যখন এইটা বুঝে যাব তখন এইটার কিছু রিডিং এইখানে আমরা ইউজ করব। এই জন্য আমরা এটা ওর পরে বুঝবো। প্রথমে আমরা একটু বুঝে নেই যে এই দুইটা জিনিস বলতে আমি কী বোঝাচ্ছি, এইচটা বলতে কী বোঝাচ্ছি, আর এই আমার যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি এটা আছে এটা বলতে আমি আসলে কী বোঝাচ্ছি। আচ্ছা, আমি যদি কোনো একটা ম্যাটেরিয়ালকে, আমি এইখানে একটা ম্যাটেরিয়াল রাখলাম, যে কোনো একটা সাবস্টেন্স হতে পারে, আমাদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এটা ম্যাঙ্গানিজ সালফেট। এখন এইটার উপরে বাইরে থেকে আমি যদি কোনো একটা এক্সটার্নাল ম্যাগনেট ইউজ করি, যেটা আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেট, এই ম্যাগনেটটা যদি ইউজ করি, তার মানে এইখানে আমার সাবস্টেন্সটার ভিতরে কী পরিমাণে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, যেটা আমরা মানে ইন্টারে পড়ছি এই হিসাবে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, বাট এটার এইখানে আমরা বলি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, মানে বি, চুম্বক ক্ষেত্র আর কি। এই চুম্বক ক্ষেত্রটা ওই ম্যাটেরিয়ালের ভিতরে কী পরিমাণে তৈরি হবে, এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে বাইরে থেকে যে আমি চুম্বকটা ইউজ করছি তার শক্তিটা কত, আর আরেকটা হচ্ছে এই যে ম্যাটেরিয়ালটা আমি যেই ম্যাটেরিয়ালটার উপরে অ্যাপ্লাই করতেছি ইয়ার মানে ম্যাগনেটটার ফিল্ডটাকে, ওই ম্যাটেরিয়ালটার অ্যালাউ করার ক্ষমতাটা কত, যে আমি আমার ভিতরে চুম্বক ক্ষেত্র কত পরিমাণে তৈরি হইতে দিব। তার মানে একটা এক্সটার্নাল ফ্যাক্টর আছে যেটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতেছি, আর একটা হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টর আছে যেটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। এই আইকে অনেক জায়গায় এম দিয়েও রিপ্রেজেন্ট করে, এটাকে আই দিয়েও রিপ্রেজেন্ট করে, এম দিয়েও রিপ্রেজেন্ট করে। এটা বলতে আসলে কী বোঝে এটা আমি বলে দিচ্ছি। এই আই বা এম বলতে বোঝাই হচ্ছে যেই ম্যাটেরিয়ালটাকে আমি রাখলাম বাহ্যিক একটা চুম্বক মানে ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটির ভিতরে, কী পরিমাণে ইউনিট ভলিউমে ওর ম্যাগনেটিক ডাইপোল মুভমেন্ট তৈরি হইলো, ওইটার ইন্ডিকেটর হচ্ছে আই। তার মানে আই হচ্ছে ডাইপোল মুভমেন্ট কী পরিমাণে তৈরি হচ্ছে পার ইউনিট ভলিউম, ওইটা রিপ্রেজেন্টেড হয় হচ্ছে আই দিয়ে। তাহলে যেই ম্যাটেরিয়ালটা যত বেশি আমার অ্যালাউ করবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইতে, তার মধ্যে ম্যাগনেটিক ডাইপোল তত বেশি তৈরি হবে এবং তার আইটা তত বেশি হবে আর কি। তাহলে আমার যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিটা আছে এটা কার কার প্রপোর্শনাল হচ্ছে এইচের বাহ্যিক ফ্যাক্টরটার এবং ইন্টারনাল ফ্যাক্টরটার। এটার জন্য আমি প্রপোর্শনালিটিটা সরাই, তাহলে যেটা আসবে আমার বিটা আসবে হচ্ছে বি ইকুয়ালস টু আসবে মিউ নট ইন্টু এইচ প্লাস আই। এখন এই যে আইটা যেটা আমি বলতেছি ম্যাগনেটাইজেশন ফিল্ড ইন্টেন্সিটি, এটা কার উপরে ডিপেন্ড করে, যে বাহ্যিক ফিল্ডটা কতটা শক্তিশালী ওইটার উপরেও ডিপেন্ড করে, আর এইখানে কোন ম্যাটেরিয়ালটার রাখা আছে তার একটা ধর্মের উপরে ডিপেন্ড করে, যেটা আমরা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বলতেছি। এই আইটাই হচ্ছে প্রপোর্শনাল টু এইচ। তার মানে আই ইকুয়ালস টু হচ্ছে আমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি ইন্টু এইচ। এইখান থেকে আমি এইচের ভ্যালুটা বা আমার যে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটা ওটা আমি চাইলে বের করে ফেলতে পারবো। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটিটা হচ্ছে কী পরিমাণে আই তৈরি হচ্ছে পার ইউনিট ম্যাগনেটাইজিং ফিল্ড ইন্টেন্সিটি, পার ইউনিট এইচে কী পরিমাণে আই বা ডাইপোল মুভমেন্ট পার ইউনিট ভলিউম ক্রিয়েট হচ্ছে, ওটা হচ্ছে ওই ম্যাটেরিয়ালের ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি বা চুম্বকগ্রাহিতা আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমরা বুঝলাম যে চুম্বকগ্রাহিতাটা কি। এখন আমরা যেই কাজটা করব, প্রথমে আমরা এই এইচ বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করবো এবং ওইটার জন্য যেই টেবিলগুলো ইউজ করবো এটা আমরা বলবো। তার আগে আমরা সার্কিটটা দেখে নিই যে এইচ বিভিন্ন আয়ের করসপন্ডিংয়ে বের করার জন্য আমার সার্কিটটা কী হবে। এরপরে আমরা এটা বের করার পরে আবার এইটাতে ফিরে আসবো। আমি যদি সার্কিটটা দেখি, এটা হচ্ছে আমার পুরো সার্কিট ডায়াগ্রামটা, যেটা আমরা এখানে বাস্তবায়ন করবো আর কি, বা ইমপ্লিমেন্ট করবো। প্রথমে আমার পাওয়ার সাপ্লাই থাকবে, ডিসি পাওয়ার সাপ্লাই, যার পজিটিভ প্রান্তটা আমি যে কারেন্টটা মাপবো তার ওই এমিটারটার পজিটিভে আইনা লাগাবো। আমি যদি দেখি এখানে আমি পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটা এনে এই এমিটারের পজিটিভে রাখছি। এরপরে এমিটারের নেগেটিভটা যাবে হচ্ছে আমার এই কমিউটেটরের দুইয়ে, এমিটারের নেগেটিভটা যাবে কমিউটেটরের দুইয়ে। আমি যদি দেখি এমিটারের নেগেটিভটা এই যে এখানে মার্ক করা আছে, আমি কমিউটেটরের দুইয়ে লাগাবো।
এরপরে আমার কাজ হবে হচ্ছে এই পাশ থেকে যদি আমি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটাতে আসি, পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা যাবে কমিউটেটরের 4-এ। আমি যদি দেখি যে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভটা এটা আসছে এই যে নিচ দিয়ে কমিউটেটরের 4-এ, কমিউটেটরের 4-এ আসার পরে এতটুকু আমাদের কানেকশন দিয়ে শেষ। এখন এই যে 2 আর 3 এটা সরি 2 কানেক্টেড আছে এবং 1 আর 4 ইন্টারকানেক্টেড আছে। এই যে এটা হচ্ছে এই লাইন দিয়ে দেখানো হয়েছে আর কি। এরপর আমার কাজ হচ্ছে 6 থেকে আমি একটা 2-ওয়ে কি এর কমন প্রান্তে নিয়ে যাব। এই যে 6 থেকে এটা হচ্ছে আমার 6, এই যে 6 থেকে আমি কমন প্রান্তে আনছি। কমন প্রান্ত মানে হচ্ছে এই প্রান্তের মাধ্যমে এইখানেও কারেন্ট আসতে পারবে, আবার এই প্রান্তের মাধ্যমে যেইখানে আমি কানেকশন দিব যে ইলেকট্রোম্যাগনেট এবং প্রাইমারির জন্য 2 জায়গায় যাইতে পারবে। এই কমন প্রান্তটাতে আনবো, এটা হচ্ছে 6 থেকে। এটা দেওয়ার পরে এরপর আমার 2A কে এর 2টা মাথা থাকবে, একটা হচ্ছে প্রাইমারিতে যাওয়ার জন্য আর একটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটে যাওয়ার জন্য। এই যে এই মাথাটা প্রাইমারিতে যাবে, প্রাইমারির পজিটিভে নিয়ে যাব, আচ্ছা প্রাইমারির নেগেটিভে নিয়ে যাব এই মাথা। আর আচ্ছা এই যে আমার যেই একটা কি এর একটা মাথা 2A কে এর কমনটাতে তো আমি এটা লাগাইলাম। সেকেন্ড 2টা জিনিস আমি ইউজ করবো, একটা হচ্ছে এই দিকে এই প্রান্ত দিয়ে ইলেকট্রোম্যাগনেটে যাবে, আর আরেকটা প্রান্ত হচ্ছে আমার প্রাইমারিতে যাবে। এই জন্য আমি দুইটাই যে ইউজ করতে পারি। আচ্ছা এটাকে আমি ইনসার্ট করে দিচ্ছি যে আমি এই দুইটাকে ইউজ করছি আর কি। এই দুইটা কি আমি ইউজ করছি, একটা প্রাইমারিতে যাওয়ার জন্য, একটা ইলেকট্রোম্যাগনেটে যাওয়ার জন্য। এখন এইটাকে আমি নিয়ে গেছি হচ্ছে এই যে এটাকে নিয়ে গেছি প্রাইমারিতে, এই যে এই মাথাটাকে আমি প্রাইমারিতে নিয়ে গেছি এবং প্রাইমারির নেগেটিভে এটাকে নিয়ে গেছি। আর অপর যে কিটা আছে, যে এই কিটা যেটা ছিল 3 নাম্বার কিটা, এই 3 নাম্বার কিটাকে নিয়ে যাবো আমি ইলেকট্রোম্যাগনেটের নেগেটিভে। আমাদের ক্ষেত্রে এই যে এটা হচ্ছে এটা, এই যে ইলেকট্রোম্যাগনেটের নেগেটিভে নিয়ে গেছি, এটা হচ্ছে এটা। এবং ইলেকট্রোম্যাগনেটের নেগেটিভ বলতে আমি যেটা বোঝাচ্ছি ওটা সাউথ পোলটাকে আর কি। ইলেকট্রোম্যাগনেটের নেগেটিভ বলতে সাউথ পোলটাকে বোঝাচ্ছি, আর পজিটিভ বলতে নর্থ পোলটাকে। আচ্ছা এতটুকু আমার কানেকশন দিয়ে শেষ। এখন আমি যেটাতে আসবো, আমি যদি প্রাইমারি দিয়ে কন্টিনিউ করি, তো প্রাইমারির যে পজিটিভটা আছে ওটা ইলেকট্রোম্যাগনেটের পজিটিভে গিয়ে কানেক্ট হবে। আমি যদি দেখি এই যে প্রাইমারির এটা তো নেগেটিভ, এই যে পজিটিভটাকে আমি নিয়ে কানেক্ট করছি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটের পজিটিভের সাথে বা নর্থ পোলের সাথে আর কি। এরপর আমার এতটুকু কানেকশন দেওয়া শেষ। এবার আমার কাজ হচ্ছে এই সার্কিটটা আছে, যে সার্কিটে এর সাথে কোনো ডিরেক্টলি ওয়্যার দেওয়া কানেক্টেড নেই, সার্কিটে কানেকশন দেওয়া। ওই সার্কিটটাতে কীভাবে কানেকশন দিব, ব্যালিস্টিক গ্যালভানোমিটার যে নেগেটিভ প্রান্ত আছে ওটার সাথে আমি সেকেন্ডারি কয়েলের নেগেটিভ দিচ্ছি। এই যে আমার ব্যালিস্টিক গ্যালভানোমিটারের এই যে লালটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ। এই যে আমি নেগেটিভটা এনে এইখান দিয়ে এই যে সেকেন্ডারি নেগেটিভ দিচ্ছি। সেমভাবে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের যে পজিটিভটা আছে ওইটাকে এনে সেকেন্ডারি কয়েলের আমি পজিটিভ দিয়ে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের যে পজিটিভটা আছে এটাকে এনে হচ্ছে আমার যে এক্সপ্লোরিং কয়েল, এটা হচ্ছে আমার এক্সপ্লোরিং কয়েল। এই যে এই কয়েলটা, এর ভিতরে একটা কয়েল আছে, ওই কয়েলটা হচ্ছে এক্সপ্লোরিং কয়েল, আর ওই কয়েলটার এইখানে পজিটিভ নেগেটিভ মার্ক করা আছে, এই যে এই পাশ দিয়ে মার্ক করা আছে, এই পাশ দিয়ে মার্ক করা আছে, পজিটিভ এবং নেগেটিভ মার্ক করা আছে। আচ্ছা আমি এক্সপ্লোরিং কয়েলের পজিটিভে দিচ্ছি আর কি। এটা ব্যালিস্টিক গ্যালভানোমিটারের পজিটিভটা থেকে মানে লালটা থেকে আমি দিব হচ্ছে এক্সপ্লোরিং কয়েলের পজিটিভে দিছি। এটা হচ্ছে ব্যালিস্টিক গ্যালভানোমিটারের পজিটিভ থেকে। এরপরে যদি আমি দেখি যে এক্সপ্লোরিং কয়েলের নেগেটিভটা থেকে কোথায় যাবে, ওটা হচ্ছে সেকেন্ডারি কয়েলের পজিটিভে। এই যে নেগেটিভটা থেকে এনে আমি সেকেন্ডারি পজিটিভে দিয়ে দিছি। এটা হচ্ছে আমার ওভারঅল ফুল কানেকশন। এখন আমি যখন টেবিলের রিডিংগুলো নিব এটা কীভাবে নিব এটা আমরা দেখবো আর কি। এটা হচ্ছে আমার প্রথম টেবিল, এই যে এই ফর্মুলাটা আমি দেখব এবং পাশাপাশি এই টেবিলটা দেখব। এই ফর্মুলাতে পরিচয়গুলো আমি আগে বুঝে নিই। এইখানে 4 পাই তো কনস্ট্যান্ট আমরা জানি। এনপিটা হচ্ছে প্রাইমারি কয়েলের পার ইউনিট লেন্থে কী পরিমাণে টার্ন সংখ্যা আছে, এবং ওইটা হচ্ছে আমরা পার ইউনিট সেন্টিমিটারে কী পরিমাণে আছে ওইটা নিব। তারপর হচ্ছে একইভাবে এনএসটা হচ্ছে সেকেন্ডারি কয়েলে টার্ন সংখ্যা পার ইউনিট লেন্থে বা পার ইউনিট সেন্টিমিটারে, আর এটা হচ্ছে এক্সপ্লোরিং কয়েলের পার ইউনিট লেন্থে কী পরিমাণে টার্ন সংখ্যা আছে সবগুলোই আমরা পার ইউনিট সেন্টিমিটারে নিব। আর আরপিটা হচ্ছে প্রাইমারির যে কয়েল আছে ওটার রেডিয়াস। আমি এখানে একটু দেখা দিই প্রাইমারি কয়েল বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি। প্রাইমারি হচ্ছে এই যে মোটা কয়েলটা আমি দেখতেছি, এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল, যার একটা মাথা এই যে নিচ দিয়ে এসে এখানে কানেক্টেড। এখন সেমভাবে প্রাইমারি কয়েলের অপর প্রান্তটা হচ্ছে এইখানে, এই যে মোটা তারটা, এটার আরেকটা মাথা এই নিচ দিয়ে এসে এইখানে কানেক্টেড। তাহলে প্রাইমারির একটা মাথা এইখানে আর একটা মাথা হচ্ছে এইখানে। সেমভাবে সেকেন্ডারি হচ্ছে এর উপরে পেঁচানো যে চিকন কয়েলটা, এগুলো হচ্ছে আমার উপরের তারটা দেখে আমি ইনসুলেটিং মনে করতে পারি, কিন্তু ভিতরে কন্ডাক্টর আছে আর কি, মানে তারের ভিতরে জাস্ট কোটিংটা হচ্ছে এই সুতার দেওয়া হয়েছে। এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। অ্যান্ড সেকেন্ডারি কয়েলের এক মাথা হচ্ছে এই যে এইখান দিয়ে এনে এই প্রান্তে,
আর সেকেন্ডারি কয়েলের আরেক মাথা হয় এই যে এইখান দিয়ে পেঁচানো এনে এই প্রান্তে। তাহলে আমি প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েল দেখে ফেলছি, একটু আগে এক্সপ্লোরিং কয়েলও আমরা দেখছি। এখন এইখানে পরিচয়টা জাস্ট প্রাইমারি কয়েলের রেডিয়াস, এই কয়েলের রেডিয়াস এবং এগুলো আমাদের নিচে লেখা আছে, এগুলো আমরা জানা থাকবে, এগুলো আমাদের বের করা লাগবে না। যে প্রাইমারি কয়েলের রেডিয়াস কত এটা আমরা বসাবো, করেসপন্ডিংলি এক্সপ্লোরিং কয়েলের রেডিয়াস কত এখানে বসাবো, তাহলে এতটুকু আমাদের জানা। এরপরে আমার যেই তিনটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে থিটা, আর একটা হচ্ছে থিটা প্রাইম। থিটা আর থিটা প্রাইমের পরিচয়টা আমি বলি। আমি যখন প্রাইমারি কয়েলটাকে সার্কিটে কানেক্ট করব, এই যে আমার এটা হচ্ছে প্রাইমারি কয়েলের সার্কিট, এই যে এই প্রান্তটা যদি আমি দেখি, এই যে এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েল। এটা যখন কানেক্টেড থাকবে, এটা যখন খোলা থাকবে, ইলেকট্রোম্যাগনেটটা যখন খোলা থাকবে, প্রাইমারিটা যখন কানেক্টেড, তখন আমি যে ডিফ্লেকশনের চেঞ্জটা পাবো ওটা হচ্ছে থিটা। একইভাবে আমি যখন ইলেকট্রোম্যাগনেটটা কানেক্টেড থাকবে বাট প্রাইমারিটা খুলে ফেলবো, তখন আমি গ্যালভানোমিটারের ব্যালিস্টিক গ্যালভানোমিটারের ডিফ্লেকশনে যে চেঞ্জটা পাবো, আমি দেখবো কীভাবে চেঞ্জটা পাই, তখন ওইটার আমি বলবো থিটা প্রাইম। তার মানে এখানে থিটা আর থিটা প্রাইম নির্দিষ্ট। থিটা হচ্ছে প্রাইমারি কয়েলের জন্য যখন কানেক্টেড থাকবে, থিটা প্রাইম হচ্ছে ইলেকট্রোম্যাগনেট যখন কানেক্টেড থাকবে ওইটার জন্য আমরা যে ডিফ্লেকশনের চেঞ্জটা পাবো ওইটা। আচ্ছা, এখন আমার থিটা প্রাইম বোঝা শেষ। এবার আইটা হচ্ছে যেই কারেন্টে রেখে আমি ডিফ্লেকশনের চেঞ্জটা দেখবো, ওইটা হচ্ছে আই। এবার আমরা একটা রিডিং নিব এবং আমরা দেখবো যে আসলে এগুলো আমরা কীভাবে মেজার করবো এবং কীভাবে এইটা ক্যালকুলেট করবো আর কি। এখন আমি রিডিংয়ে চলে যাচ্ছি। আমার প্রথম টেবিলটা হচ্ছে ডাটা ফর ডিটারমাইনিং দ্য ভ্যালু অফ আই বাই থিটা। মানে থিটাটা আমি বলছিলাম থিটা কার জন্য ছিল, থিটা ছিল হচ্ছে প্রাইমারি কয়েল যখন কানেক্টেড থাকবে তখন আমি যে রিডিং নিব এবং আই কারেন্ট পাস করব থ্রু দ্য প্রাইমারি কয়েল। এই যে আমি যেটা বলছিলাম এইটাই আর কি। তাহলে প্রথমে আমি কী করবো, একটা কারেন্ট সেট করব, যে আমরা একটা রিডিং নিয়ে দেখাবো যে একটা কারেন্ট প্রথমে পার্টিকুলার ভ্যালুতে রাখবো, এরপরে আমরা কিছু একটা করার মাধ্যমে ফ্লাক্স চেঞ্জ করে ডিফ্লেকশনের চেঞ্জ করবো, ওইটা আমরা নোট করব। তো আমি প্রথমে এখন দিচ্ছি, কানেকশন দিচ্ছি, যে আমার এখন আমি অন করে দিচ্ছি পাওয়ার সাপ্লাই। আচ্ছা, এখন আমার যে কারেন্টটা যেখানে লাগানো আছে, এখানে দুইটা জিনিস আছে। এমিটারটার মধ্যে 3 অ্যাম্পিয়ার মাপার জন্য দাগ কাটা আছে, আবার 0.6 অ্যাম্পিয়ার মাপার জন্য দাগ কাটা আছে। আমরা যেহেতু 3 অ্যাম্পিয়ারের লাগাইছি এই প্রান্তটা, এই জন্য আমার এই স্কেলটা ইউজ করবো উপরেরটা, নট নিচেরটা। তাহলে উপরেরটা অনুযায়ী আমার কত কারেন্ট আছে, আমার প্রায় 0.7 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট আছে। এই 0.7 অ্যাম্পিয়ারে রাখাকালীন আমি দেখবো আর কি যে আমি কীভাবে থিটার রিডিংটা নিব আর কি। তো আমার কাজ হবে হচ্ছে এই কারেন্টটা যখন আসে তখন এর মধ্যে আমি কোনো কারেন্ট পাবো না বা ডিফ্লেকশন দেখবো না, কারণ আমি যদি ডিফ্লেকশনটা দেখতে চাই, যে এই সার্কিটটা যেটা আছে এই সার্কিট কিন্তু এই সার্কিটের সাথে ডিরেক্টলি কানেক্ট নাই, তাহলে এই সার্কিটে কারেন্ট দেখতে হলে এইখানে আবেশিত তড়িৎচালক শক্তি বা ইনডিউসড ইএমএফ তৈরি হইতে হবে। যে ইনডিউসড ইএমএফটার মাধ্যমে এখানে কারেন্ট ফ্লো হবে, যার মাধ্যমে আমি এখানে ডিফ্লেকশন দেখব। আর আমরা ফ্যারাডের ল থেকে জানি এখানে ইনডিউসড ইএমএফ তৈরি করতে হইলে এর মধ্যে ফ্লাক্সের চেঞ্জ হইতে হয়। আর আমরা এখানে যেহেতু মানে ফ্লাক্সের চেঞ্জটা তিনভাবে হইতে পারে, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে, বি এর মাধ্যমে, একটা হচ্ছে এরিয়ার মাধ্যমে, ওই কয়েলটা যার মধ্যে দিয়ে আমার বিটা পাস করতেছে তার এরিয়া চেঞ্জের মাধ্যমে, আর একটা হচ্ছে ওইটাকে রোটেট করানোর মাধ্যমে। এখানে আমাদের কাছে এরিয়া চেঞ্জ করার অপশন নাই, ওই থিটা অ্যাঙ্গেল রোটেট করানোর অপশন নাই। এখানে যে অপশন আছে আমার বি এর ভ্যালু চেঞ্জ করা, এবং বি এর ভ্যালুটা আমি কীভাবে চেঞ্জ করতে পারি, প্রাইমারি কয়েলের কারেন্টারে হঠাৎ করে চেঞ্জের মাধ্যমে আমি ফ্লাক্সটা চেঞ্জ করতে পারি। যেই ফ্লাক্সটা চেঞ্জের কারণে এখানে একটা আবেশিত তড়িৎচালক শক্তি স্টোর হবে, যেটার কারণে আমি এখানে একটা টেম্পোরারি একটা ডিফ্লেকশন দেখবো আর কি। তো আমার এখন কাজ হবে এই যে কারেন্ট যেটা আছে, আপাতত আমার কারেন্ট আছে হচ্ছে 0.7 অ্যাম্পিয়ার, এটারে যদি আমি হঠাৎ করে জিরো করে ফেলি, তাহলে এই হঠাৎ করে ফ্লাক্সের এইখানে ম্যাগনেটিক ফিল্ড বা বি এর জিরো হয়ে যাওয়ার কারণে ফ্লাক্সের চেঞ্জ ঘটবে, যেটা এইখানে একটা টেম্পোরারিলি ইনডিউসড ইএমএফ তৈরি করবে, যার কারণে আমি এখানে একটা রিডিং দেখব। তাহলে আমি আবার এই যে এটারে কারেন্টারে জিরো করতেছি, কমিউটেটরটারে ডিসকানেক্ট করে, এই যে আমি কারেন্টারে জিরো করবো। এখন আমরা রিডিংটা দেখবো শুরুতে কততে আছে, এরপরে কত পরিমাণে চেঞ্জ হয়, ওই চেঞ্জটা আমার লাগবে। শুরুতে আমি যদি নিচের স্কেলে দেখি 10-এ আছে, 10-এর একটু আগে আছে আর কি, তো আমি ওইটা দেখে নিব 10-এর 1 গড় আগে আছে। এরপরে আমি জাস্ট এটারে ডিসকানেক্ট করে কারেন্টটাকে জিরো করব এবং আমি চেঞ্জটা নোট করবো, চেঞ্জটা কততে আসে। এই যে আমাদের ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে প্রায় 0 থেকে আরও 2 গড় গেছিলো, তার মানে টোটাল 13 গড়, টোটাল 13 গড় হচ্ছে আমার ডিফ্লেকশন। এবার এটা আমি এই সাইডের কারেন্ট রেখে এই পাশে কারেন্ট রাখাকালীন যখন কারেন্টটা জিরো করলাম তখন ডিফ্লেকশনটা এটা হয়েছে। সেমভাবে যদি আমি এই পাশে কারেন্ট রাখাকালীন আগে দেখি যে কোথায় আছে, আগে এটা কি স্থির হইতে দিব আমি, যে কারেন্টটা যখন আসে, এই যে আবার আমার প্রায় এই যে নিচের স্কেলে দেখলে আমার 10 থেকে 1 গড় বামে আছে আর কি, এটা আমি দেখে নিব। এরপরে এই পাশে যখন কমিউটেটর আমি রাখছি কানেক্টেড, এরপরে আমি হঠাৎ করে জিরো করবো, দেখবো ডিফ্লেকশনটা কতটুকু চেঞ্জ হয়। এরপর প্রায় 15-16-এর মতো চেঞ্জ হয়েছে আর কি।
তো এই দুইটা রিডিংয়ের ক্ষেত্রেই আমি যখন লেফটে যাবে ওইটা বলবো লেফট সাইডের রিডিং, যখন রাইটে যাবে তখন রাইট সাইডের রিডিং। যেরকম আমি কম্পিউটার যখন এইখান থেকে এইখানে আসতেছি তখন যাচ্ছে রাইটে, আবার যখন এইখান থেকে এইখানে যাচ্ছি তখন যাচ্ছে লেফটে। এই দুইটা রিডিংয়ের অ্যাভারেজের মাধ্যমে আমি আমার মিন ডিফ্লেকশনটা বের করবো। এই যে আমি ফর এক্সাম্পল 0.6 আমরা 0.7 নিচ্ছি আর কি, 0.7 অ্যাম্পিয়ারের জন্য রাইটের ডিফ্লেকশন নিব এবং লেফটের ডিফ্লেকশন নিব থিটার। এই দুইটার অ্যাভারেজটা মিন ভ্যালু যেটা হবে ওইটাই হবে কোন একটা পার্টিকুলার আয়ের জন্য, পার্টিকুলার কারেন্টের জন্য আমার থিটা। এবার আই আমার যেহেতু পরবর্তীতে এইচ ক্যালকুলেট করার জন্য আই বাই থিটাগুলো লাগবে, এই জন্য প্রতিটা আই এবং প্রতিটা থিটার করেসপন্ডিংয়ে আমি আই বাই থিটাগুলো বের করে রাখবো। একইভাবে আমি অল্প কারেন্ট থেকে শুরু করতে পারি, 0.2, 0.4, 0.6, 8 এইভাবে করে করতে পারি, কিন্তু আমার সাজেশন থাকবে আমরা যাতে 0.4 তারপরে 0.8, 1.2 এইভাবে করি, কারণ আমরা যদি যখন পরবর্তীতে ডেল্টা জেড বের করতে যাব ওই হাইটটা বাড়াইতে যাব তখন আমার হিউজ একটা কারেন্ট মানে কারেন্ট বেশি হলে আমার হাইটটা মানে নোটিসেবল হবে আর কি। ওই সময় আমরা আরও বলবো যে কেন নিতে হবে, বাট এটা আমরা শুনে রাখি যে আমরা কারেন্টগুলো যদি 0.44 ব্যবধানে নেই তাহলে আমাদের ওই ডেল্টা জেড নোটিস করতে সুবিধা হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম টেবিল আই বাই থিটা বের করার জন্য। এখন আমি চাইলে এটা আমি বলবো যে মিন আই বাই থিটা বেরও করতে পারি, আবার চাইলে নাও বের করতে পারি। মেন যে ভ্যালুগুলো লাগে ওটা হচ্ছে আই বাই থিটার ভ্যালুগুলো, আর কেউ শর্টে মানে কষ্ট কমানোর জন্য তখন এই মিন ভ্যালুটা ইউজ করে ফেলে আর কি। আচ্ছা, আমরা এই প্রথম টেবিলে এই কাজটা করলাম, এরপরে সেকেন্ড টেবিলে কাজ একদম সিমিলার, জাস্ট আমার একটা কাজ করতে হবে, এখন প্রাইমারিটা ডিসকানেক্ট করতে হবে, ইলেকট্রোম্যাগনেটটা কানেক্ট থাকতে হবে। তাহলে আমি যদি আমার ইলেকট্রোম্যাগনেটটারে কানেক্ট করি, এই যে এটা হচ্ছে আমার ইলেকট্রোম্যাগনেট, এটাকে আমি কানেক্ট করব এবং প্রাইমারিটাকে খুলে রাখবো, প্রাইমারিটাকে খুলে রাখবো। খুলে রাখার পরে আমার কাজ হবে আগের মতো সেম, আমি আবার কারেন্টটাকে দেখবো যে এখন আমার কারেন্ট কত আছে। কারেন্টটারে আমি আবার 0.6 নিয়ে নিচ্ছি, কারণ সেম কারেন্টেই থিটা এবং থিটা প্রাইমের রিডিং নিতে হবে, এটা আমরা খেয়াল রাখবো। ভিন্ন কারেন্টে নিলে হবে না, একদম সেম আইয়ের জন্যই আমার থিটা প্রাইমটাও নিতে হবে। তাহলে আমি 0.6 রাখছি, 0.7 ছিল সম্ভবত, এটা 0.7 করে দিই। হ্যাঁ, আমার 0.7 করে নিব আমরা। এরপরে সেম ওই কারেন্টেই জাস্ট আমার কানেক্ট থাকবে এখন ইলেকট্রোম্যাগনেটের যেই কিটা ছিল ওইটা, আর আমার প্রাইমারিটা ডিসকানেক্টেড থাকবে। যে আমরা প্রাইমারিটা ডিসকানেক্ট করে দিছি, যে প্রাইমারি যেটা ছিল এটাকে ডিসকানেক্ট করে দিছি, আর ইলেকট্রোম্যাগনেটেরটাকে কানেক্ট করে দিছি এই যে এটা। আচ্ছা, এরপরে আমি যেটা করব আবার সেম, আমি দেখবো যখন এই 1 আর 3-তে যখন লাগাই রাখছি তখন একটা কারেন্টের কারণে একটা ডিফ্লেকশন থাকবে। এইখানে এখন কোনো ডিফ্লেকশন দেখাচ্ছে না, এর কারণ হচ্ছে এই সার্কিটে কোনো কারেন্ট নাই। এই সার্কিটে কারেন্ট তখনই তৈরি হবে যখন এইখানে আমি ফ্লাক্সের চেঞ্জ হবে, এবং ফ্লাক্সের চেঞ্জ আমি করতে পারবো এখানে কারেন্টটা হঠাৎ আসে হঠাৎ জিরো করে, অথবা জিরো আছে কানেক্ট করে, ওটা আমরা দেখাবো, জিরো আছে কানেক্ট করলে হবে। এবার আমি এটাকে ডিসকানেক্ট করে জিরো করবো, ফ্লাক্সের চেঞ্জের কারণে এখানে ডিফ্লেকশনের চেঞ্জ দেখবো। এই যে আমার এটা প্রায় বাইরে চলে যাচ্ছে অনেক হাই কারেন্টের জন্য। তো আমরা কারেন্টটা আপাতত যেহেতু বাইরে চলে যাচ্ছে আমরা কারেন্টটাকে একটু কমায় রিডিংটা দেখাই, কিন্তু আমরা খেয়াল রাখবো মেইন যে জিনিসটা ওটা হচ্ছে এইখানে যে কারেন্টের জন্য আমি রিডিং নিব ওইখানেও মানে ইলেকট্রোম্যাগনেটের ক্ষেত্রেও আমি সিম ওই কারেন্টগুলোর জন্যই রিডিং নিব, এটা খেয়াল রাখতে হবে। এখন যেহেতু আমাদের বাইরে চলে যাচ্ছে এই জন্য আমরা ভোল্টেজটা একটু কমায় কারেন্টটা কমায় রিডিং নিচ্ছি। কারেন্টটা আমি এখন 0.2 অ্যাম্পিয়ারের জন্য নিচ্ছি। আচ্ছা, এখন আমি 0.2 অ্যাম্পিয়ারের জন্য এটাকে একটু স্থির হইতে দিই, যেহেতু ওই ডিস্টারবেন্সটার কারণে আমরা কারেন্টটা কমাই নিছি, কিন্তু কারেন্টটা আমার খেয়াল রাখতে হবে প্রাইমারি কয়েলের জন্য যেই কারেন্টটা আমি রিডিং নিব এইখানেও আমার ইলেকট্রোম্যাগনেটের জন্য আমি ওই কারেন্টেই রিডিং নিব। এরপরে মানে লাস্ট আমরা বলে দেবো যে কোন জিনিসটা খেয়াল রেখে এই গ্যালভানোমিটারটা কীভাবে সেট করে নিলে আমি রিডিংগুলো প্রপার নিতে পারবো। আপাতত আমরা কারেন্টটা কমাই নিছি, 0.2-তে নিয়ে নিছি। তো 0.2 অ্যাম্পিয়ারের ক্ষেত্রে আমি এখন কানেক্টেড আছে সার্কিট, হঠাৎ করে কারেন্ট জিরো করবো যার কারণে আমি ডিফ্লেকশনের চেঞ্জটা দেখবো, ওটা হচ্ছে আমার থিটা প্রাইম, কারণ ইলেকট্রোম্যাগনেট এখন কানেক্টেড। এবার আমি হঠাৎ করে জিরো করব, এটা বর্তমানে 10-এর থেকে 1 গড় কম আছে আর কি। এই যে আমার প্রায় 40-এ গেছিলো আর কি, 10 থেকে প্রায় 40-এর দিকে গেছিলো, তার মানে 40-এর পরিমাণে ডিভিশন। আচ্ছা, এটা হচ্ছে আমার থিটা প্রাইমের রিডিং, এটা আমি নিব। এরপরে সেম এই সাইড কানেক্ট রাখার পরে যখন জিরো করছি এই রিডিংটা নিছি, এরপরে এই সাইড কানেক্ট করব। এই সাইড কানেক্ট করার পরে যখন এটা স্থির হবে এরপরে আমি আবার ডিসকানেক্ট করে কারেন্টটাকে জিরো করব। এই যে তখন এই পাশে যেহেতু এই পাশেও প্রায় 40-এর মতোই রিডিং আসছে আর কি, যে এটাকে কানেক্ট করব, তারপরে স্থির হোক।
ডিসকানেক্ট করতেছি। এই যে এই পাশেও প্রায় 40-এর কাছাকাছি রিডিং আসছে আর কি। এই দুটো রিডিং নিব এবং রিডিং নেওয়ার পরে সেমভাবে আমি থিটা প্রাইমের লেফট সাইড এবং রাইট সাইডের অ্যাভারেজ করব। এবং আমি এখন একটা কথা আছে যে আমি এইজগুলো কীভাবে ক্যালকুলেট করছি। এইজগুলো ক্যালকুলেট করার ফর্মুলা কী ছিল, এটা থিওরিটিক্যালি ফর্মুলা ছিল হচ্ছে যেই আইটা ইউজ করে আমি থিটাটা পাইলাম, যেই আইটা ইউজ করে আমি থিটা পাইছি, ওই আই ইউজ করে যে থিটা প্রাইম পাবো, এই তিনটা বসাই হচ্ছে আমার এইজ ক্যালকুলেট করতে হবে। তার মানে এই আইয়ের করসপন্ডিংয়ে থিটা ছিল আমার এইটা, নট এইটা। তাহলে এই আইয়ের করসপন্ডিংয়ে আই বাই থিটা ছিল হচ্ছে আমার এইটা, এ এর করসপন্ডিংয়ে আই বাই থিটা ছিল 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 এইটা। এই আই বাই থিটা বসাবো হচ্ছে আমি এই আই এর অনুযায়ী থিটা প্রাইম যেটা পাইছি, এ আই বাই থিটা, এবং এই থিটা প্রাইম নিয়ে আমি এইচ একটা ক্যালকুলেট করলাম, ওটার নাম দেবো H1। সেমভাবে প্রত্যেকটা আইয়ের করসপন্ডিংয়ে যে থিটা প্রাইম পাইছি আর এইখান থেকে ওই আইয়ের করসপন্ডিংয়ে যে আই বাই থিটা পাইছি, এই 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 দুইটার সমন্বয়ে আমি বসায় পাবো H2। এরকমভাবে সবগুলো রিডিংয়ের জন্য আমি এইচগুলো বের করব। এটাই হবে আমার প্রতিটা আইয়ের করসপন্ডিংয়ে কী কী আমি এইচ পাইলাম। এখন এইখানে আমরা যেটা করি, এত ক্যালকুলেশন না করে আই বাই থিটার একটা মিন ভ্যালু নেই এবং ওই মিন ভ্যালুটাই সবার জন্য ইউজ করে, খালি থিটা প্রাইমগুলো ডিফারেন্ট ডিফারেন্ট বসায় প্রতিটার আইয়ের করসপন্ডিংয়ে আমরা এইচগুলো বের করি। কিন্তু অ্যাকচুয়াল থিওরি অনুযায়ী আমার আই বাই থিটা যেটা পাইছি, যেই কারেন্টটা পাইছি, ওইটার ভ্যালু বসাই আমি এইচ ক্যালকুলেট করার কথা, এটা আমি বলে রাখলাম আর কি। বাকি যার যেটা ইচ্ছা। এরপরে আমি কার্ভটা যেটা আঁকবো ওটা হচ্ছে আমার আই, আর এই আইয়ের করসপন্ডিংয়ে যে এইচ পাইছি তার স্কোয়ার ভ্যালুর একটা কার্ভ আঁকবো, যেটা আমরা স্ট্রেট লাইন পাবো। আমরা যদি দেখি কার্ভটা, এই যে এইখানে আমরা কার্ভটা দেখতে পাবো যে আমি প্রতিটা আইয়ের করসপন্ডিংয়ে এইচ স্কোয়ারটা বের করবো, এইচ স্কোয়ারগুলো বসায় বসায় যেই পয়েন্টগুলো পাবো ওগুলোকে কানেক্ট করে একটা স্ট্রেট লাইন পাবো আর কি। এটা আমাদের আবার পরবর্তীতে যখন আমরা সাসেপ্টিবিলিটি মেজার করতে যাব, ওইখানে এইচ স্কোয়ারের ভ্যালুগুলো লাগবে, যে কোনো একটা আয়ের করসপন্ডিংয়ে এইচ স্কোয়ারের ভ্যালু লাগবে, ওইটা আমরা এই কার্ভ থেকে নিয়ে যাব। এটাই হচ্ছে আমার ক্যালিব্রেশন কার্ভ। এই যে এই ইলেকট্রন ম্যাগনেটটার ক্যালিব্রেশন কার্ভ, যেটা হচ্ছে এইচ স্কোয়ার আর আয়ের সাথে সম্পর্কিত, যে আমি নির্দিষ্ট আয়ে এর ম্যাগনেটিক ইন্টেন্সিটিটা কত থাকে, ওইটা যে গ্রাফটাই রিপ্রেজেন্ট করতেছে, ওই গ্রাফটা দিয়ে আমরা বলতেছি এই ইলেকট্রোম্যাগনেটটার ক্যালিব্রেশন কার্ভ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দুইটা টেবিল শেষ। এখন আমরা বাকি যতগুলো কাজ করব সবগুলাই আমার ওই যে ম্যাঙ্গানিজ সালফেট আছে, ম্যাঙ্গানিজ সালফেটের যে সাসেপ্টিবিলিটি মেজার করতে হবে ওটা বের করার জন্য। এখন ওইটা বের করার জন্য আমাদের কিছু জিনিস প্রথমে জানা লাগবে। এক, এই টিউবটাতে আমরা সলিউশন নিব, যে সলিউশনটা আমরা এই ইলেকট্রোম্যাগনেটের সামনে রাখবো। তখন এই টিউবটার একটা ন্যারো টিউব আছে আর একটা ওয়াইড টিউব আছে। এই ন্যারো প্রান্তটার রেডিয়াস আমার মাপা লাগবে আর ওয়াইড প্রান্তটার রেডিয়াস আমার মাপা লাগবে। কেন? কারণ এইখানে আমি যদি ফর্মুলাটা দেখি, যে আমার ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ফর্মুলাতে এখানে আমি পরিচয়গুলো দেখে নেই। এই রুটা হচ্ছে, যেহেতু আমরা জানি যে গ্র্যাভিটি এটা বলে 9.8, এই রুটা হচ্ছে আমি যেই প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সটা ইউজ করতেছি ম্যাঙ্গানিজ সালফেট, ওই সলিউশনের যে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, এটা হচ্ছে রো অফ লিকুইড, এটা হচ্ছে ওই সলিউশনটার ঘনমাত্রা। রো নট হচ্ছে এয়ারের ঘনমাত্রা, যেটা আমাদের জানা থাকবে, এয়ারের ঘনমাত্রা জানা থাকবে। এটা হচ্ছে লিকুইডের ঘনমাত্রা, আমরা বের করব। এই আরটা হচ্ছে ন্যারো টিউবের রেডিয়াস, আর এই ক্যাপিটাল আরটা হচ্ছে আমার ওয়াইড টিউবের রেডিয়াস। আর এই ডেল্টা জেডটার পরিচয় আমরা একটু বলবো। ডেল্টা জেডটা হচ্ছে আমি যখন ন্যারো টিউবটা এই ইলেকট্রোম্যাগনেটের ভিতরে রাখবো, তখন এখানে যে সলিউশনটা দিব ওইটা কিছুটা উপরে উঠবে ওই ম্যাগনেটিক ফোর্সটার কারণে। ঠিক যতটুকু হাইটের চেঞ্জ হবে ওইটা হচ্ছে আমার ডেল্টা জেড। তার মানে ইনিশিয়ালি যতটুকু হাইট থাকবে ওইটা একটা ভ্যালু থাকবে, ওটা আমরা এই ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে দেখবো। এরপরে ইলেকট্রোম্যাগনেটের ভিতরে রাখার পরে কারেন্ট দেওয়ার পরে আমার হাইটটা যতটুকু চেঞ্জ হবে ওই চেঞ্জটা হচ্ছে ডেল্টা জেড। আর এই এইচটা আমরা বের করে আনবো হচ্ছে ডিফারেন্ট কারেন্টে গিয়ে আমরা এই সাসেপ্টিবিলিটির ভ্যালুটা বের করবো। তাই ওই কারেন্টের ভ্যালুর করসপন্ডিংয়ে এইচ স্কোয়ারের ভ্যালুটা কত, ওইটা আমরা ওই কার্ভটা থেকে বের করে আনবো। ফর এক্সাম্পল, আমি যে কোনো একটা কারেন্টের বরাবর যাব, ওই কারেন্ট বরাবর এইচ স্কোয়ারের ভ্যালুটা কত, ওইটা গ্রাফ থেকে এনে ওই এইচ স্কোয়ারটা এখানে বসাবো। তাইলে ওই কারেন্টের করসপন্ডিংয়ে আমি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটা পাবো। এরপর এগুলোর মিন নিয়ে আমরা টেবিলে করবো আর কি। আবার আপাতত আমরা ওভারঅল আইডিয়া নিলাম যে আমার কী কী করা লাগবে। প্রথমে এই হোয়াইট টিউব আর এটার রেডিয়াস বের করা লাগবে, আর লিকুইড যেটা আমি নিচ্ছি ম্যাঙ্গানিজ সালফেট, তার যে সলিউশন তার ঘনমাত্রা বের করা লাগবে, আর আমার কাজ আর ডেল্টা জেডটা মেজার করা লাগবে। এটা আমরা একটা টেবিলে করব। এই যে আর এবং ক্যাপিটাল আর একটা টেবিলে করব, ডেল্টা জেডটা একটা টেবিলে করব, আর এই লিকুইডটা আমরা কীভাবে ডেন্সিটিটা ক্যালকুলেট করবো এটা একটা টেবিলে করব। ফাইনালি আমরা ওভারঅল সাসেপ্টিবিলিটি মেজার করার জন্য ওই ক্যালকুলেশনগুলো ইউজ করবো আর কি। এখন যে আমরা দেখি যে এটা আমি কীভাবে মেজার করব, এই আমার টিউবের রেডিয়াসটা আমি কীভাবে মাপবো। টিউবের রেডিয়াস মাপার জন্য আমি যখন এই ট্রাভেলিং মাইক্রোস্কোপটা নিব এবং আমি যদি এইভাবে সুন্দর করে এই যে একটা টিস্যু পেপার দিয়ে এটাকে টাইট করে নিব আর কি।
এটা ফিক্স হয়ে যাওয়ার পরে আমার কাজ হবে হচ্ছে প্রথমে আমি যদি ন্যারোটা মাপতে চাই বা ওয়াইডটা মাপতে চাই ওটা আগে ডিসাইড করবো যে আমি কোনটা মাপতে চাই। এখানে আমার কিছু স্ক্রুর সাথে একটু পরিচিত হয়ে নেই, এই স্ক্রুটার মাধ্যমে আমি উপরে নিচে ওঠানামা করতে পারবো। তার মানে আমার যদি উপরে যাইতে হয় উপরে যাব, আর নিচে যাইতে হলে নিচে যাইতে পারবো। এটা হচ্ছে আমার ফোকাসিং স্ক্রু, সামনে পিছনে নিতে পারবো আর কি এটা দিয়ে। এরপরে আমি যদি এই স্ক্রুটা দেখি, এটার মাধ্যমে হচ্ছে স্লাইটলি এই জিনিসটাকে হরাইজন্টালি মুভ করাইতে পারবো, আমি ডানে অথবা বামে ডিফারেন্টভাবে রোটেট করায় মুভ করাইতে পারবো। আচ্ছা, এখন আর এই দুইটাই স্কেল, একটা হচ্ছে আমার ভার্টিক্যাল স্কেল আছে আর একটা হচ্ছে হরাইজন্টাল। ভার্টিক্যালের মধ্যে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে লিনিয়ার স্কেল, একটা হচ্ছে বার্নিয়ার স্কেল। এই ছোটোটা হচ্ছে বার্নিয়ার স্কেল আর এটা হচ্ছে লিনিয়ার স্কেল। সেমভাবে হরাইজন্টালিও আমার একটা লিনিয়ার স্কেল আছে আর এখানে একটা বার্নিয়ার স্কেল আছে। এই স্কেলগুলো আমার হেল্প করবে হরাইজন্টাল রিডিং নিতে, এই স্কেল দুইটা হেল্প করবে আমার ভার্টিক্যাল রিডিং নিতে। তার মানে আমি যদি প্রথমে চাই, আমি ধরে নিচ্ছি হোয়াইট টিউবটা আমি নেবো, তাহলে হোয়াইট টিউবের কাছে নিয়ে গেলাম। এরপর আমি দেখছি হাইটটা ম্যাচ করে নাই, তখন আমি হাইটটাকে বাড়ানোর জন্য একটু উপরে উঠাই নিব। উঠাই নেওয়ার পরে দেখছি হরাইজন্টালি একটু সাইডে আসা লাগবে, তখন আমি একটু সাইডে এসে নিব হরাইজন্টালি। যখন আমি দেখে নিছি যে আমার হাইট মোটামুটি একদম অ্যাকুরেট আছে, এরপরে আমি এটাকে একটু পিছনে নিয়ে আসবো ফোকাসিংটা ঠিক করার জন্য। এটাকে পিছনে নিয়ে আসার জন্য হালকা করে আমি নিয়ে আসলাম। এখানে প্রায় 3 আঙ্গুল 4 আঙ্গুল এরকম হলেই মোটামুটি রিডিং দেখা যায় আর কি। তো আমি এটাকে প্রপার একটা জায়গায় নিয়ে আসবো যাতে আমার এইখানে 3 আঙ্গুল বা 4 আঙ্গুলের মতো ডিফারেন্স থাকে আর কি এটার মধ্যে। এরপরে আমার কাজ হবে ফোকাস করার জন্য আমি জাস্ট এটাকে একটু মুভ করায় আমি এরকম একটা পজিশনে আনবো যেখানে আমি এটাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আর কি। আর এই প্রান্তগুলোকে আমি একটু মার্ক করে নেবো, এখানে আমরা কালো কালি দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে আমি ক্লিয়ারলি দেখতে পাই যে আমার কোথায় এই প্রান্তটা আছে, কোথায় এই প্রান্তটা আছে। এবার আমি রিডিং নেওয়ার জন্য আমার এইখানের কনসেপ্টটা ইউজ করব। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার ওই টিউবের যেই আমি এই গোল প্রান্তটা যেটা দেখতে পাচ্ছি এটা। এখন আমি চাইলে আমার যেই ট্রাভেলিং ওয়্যারের যেই মানে ওয়্যারটা থাকে, দুইটা ক্রস ওয়্যার থাকে, এই ক্রস ওয়্যারটাকে আমি আগে এইখানে রাখতে পারি হরাইজন্টালি। একবার এইখানে রাখলাম, আমি এটার ধরে নিচ্ছি নাম দিলাম L1। তখন এইখানে রাখাকালীন, এই পাশে রাখাকালীন আমি দেখব আমার মেইন স্কেলের রিডিং কত এবং বাইনারি স্কেলের কোন ডিভিশনটা এর সাথে ম্যাচ হয়েছে। ওটার মাধ্যমে আমি কীভাবে রিডিংটা মেজার করবো এটা আমি বলতেছি, বাট আমি ধরলাম আমি এই পাশে রাখাকালীন মেজারটা স্কেল থেকে নিছি। নেওয়ার পরে আমি চেঞ্জ করে এটাকে মুভ করে এই প্রান্তে নিয়ে আসবো। এই প্রান্তে নিয়ে আসার পরে আমি দেখবো রিডিংটা কত। এই দুইটার যে চেঞ্জ হবে ওইটা হবে আমার এই যে আমি যেই জিনিসটার আমি রেডিয়াস মেজার করতে চাচ্ছি হোয়াইট টিউবের, ওইটার ডায়ামিটার আমি পেয়ে যাবো। দেন ওই ডায়ামিটারটাকে যখন আমি অর্ধেক করে দিব ওটা হবে আমার রেডিয়াস। একইভাবে আমি এই কাজটা এইভাবে না করে আমি চাইলে স্ক্রুটা প্রথমে এই মাথায় রাখতে পারি, উপরের মাথায় রেখে আমি ভার্টিক্যাল স্কেলে রিডিং দেখবো। আগে হরাইজন্টালি মুভ করেছি এই জন্য স্কেলে রিডিং দেখছি, এরপরে আমি দেখবো হচ্ছে যখন উপরে রাখবো তখন ভার্টিক্যাল স্কেলে রিডিং দেখবো। এরপরে এই রিডিংটা নেওয়ার পরে আমি নামায়ে এই নিচের মাথায় নিয়ে আসবো। নিচের মাথায় নিয়ে আসার পরে আমি দেখবো তখন রিডিং কত। এই দুইটার চেঞ্জও যা হবে ওইটা হবে আমার ডায়ামিটার, ওইটাকে 2 দিয়ে ভাগ করলে আমি রেডিয়াস নিতে পারবো। তার মানে রেডিয়াস আমি 2 ভাবের যে কোনো একভাবে নিতে পারবো। আমি যদি রিডিংটা দেখি যে রেডিয়াসের রিডিংটা আমরা কীভাবে নিব, এই যে আমরা এই টেবিলটা যদি দেখি, ডাটা ফর ডিটারমাইনিং দ্য রেডিয়াস অফ দ্য ন্যারো অ্যান্ড হোয়াইট টিউব। এই যে এটা ইউটিউব, এই ইউটিউবটার আমি ন্যারো এবং হোয়াইট প্রান্তের রেডিয়াসটা মাপতে যাচ্ছি। এই যে আমি লেফট এবং রাইটের মাধ্যমে নিছি, মানে হরাইজন্টালি নিছি আর কি। তাহলে লেফট সাইডের ক্ষেত্রে মেইন স্কেল রিডিং ছিল এত, তারপরে বার্নিয়ার স্কেল ডিভিশন ছিল এত, বার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, ওইটার মাধ্যমে আমি টোটাল রিডিংটা পাইছি আর কি। ঠিক একইভাবে রাইট সাইডের ক্ষেত্রেও আমি টোটাল রিডিংটা পাইছি। দেন এই দুইটার ডিফারেন্স আমরা বলছি ডায়ামিটার। দেন ওই ডায়ামিটারটাকে আমি আগে চাইলে এই ডায়ামিটারটা মেজার করার মাধ্যমে আমি ডিরেক্ট মিন করে দিতে পারি, অথবা আগে এগুলোকে অর্ধেক করে আমি রেডিয়াসটা বের করবো, দেন ওইটার মিন করতে পারি। তার মানে আমি এটাকে চাইলে মিন করব, এটাকে আগে মিন করে দেন অর্ধেক করতে পারি রেডিয়াস বের করার জন্য, অথবা এটাকে অর্ধেক করে রেডিয়াসগুলো বের করে ফেলবো, ওইটার মিন করে রেডিয়াস বের করে ফেলবো, যে কোনো একটা আমি করতে পারি। এটা গেল ন্যারো টিউব, সরি আমরা ওয়াইডেরটা দেখছি, ওয়াইডেরটা এখানে যেটা দেখছি ওটা হচ্ছে ওয়াইড, কিন্তু আমি এক্সপ্লেনেশন দিচ্ছি ন্যারোটা দিয়ে। সেমভাবে আমি যখন ন্যারো টিউবে যাবো তখন ন্যারো টিউবের বরাবর নিয়ে যাওয়ার পরে আমি যখন দেখব যে না এটা সেম জায়গায় নাই, তখন হরাইজন্টালি একটু মুভ করে নিচ্ছি। আমি প্রপার জায়গায় নেওয়ার জন্য ভার্টিক্যালি একটু উঠায় নিচ্ছি। এই যে উঠায় যখন ঠিক জায়গায় আসবে তারপরে আমি 3 থেকে 4 আঙ্গুল একটু পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে আসার পরে এরপরে আমি ক্লিয়ারলি দেখতে পাবো আর কি যে আমার যেটা রেডিয়াসটা আমি মাপতে যাচ্ছি। সেমভাবে আমি ন্যারোটার জন্য সিমিলার ওয়েতে রিডিং নিব আর কি। এখন রিডিংটা কীভাবে আমি নিতে হবে, রিডিংটার মেজারমেন্টটা কি ওটা আমি একটু বলে দিই, তাহলে হচ্ছে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর কি। রিডিংটা হচ্ছে টোটাল রিডিংয়ের ফর্মুলা হচ্ছে মেইন স্কেল রিডিং প্লাস বার্নিয়ার স্কেল রিডিং। এই বার্নিয়ার স্কেল রিডিংয়ের 2টা পার্ট আছে, একটা হচ্ছে বার্নিয়ারের ডিভিশন ইন্টু লিস্ট কাউন্ট,
আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি ধরে নিলাম কোনো কারণে এইখানে আছে, এখানে একটু ধরে নিলাম আমার কোনো একটা রিডিং নেওয়ার সময় আমার এই পজিশনে আছে, তখন আমি দেখবো মেন স্কেলের রিডিং বলতে যেটা বোঝাবে ভার্নিয়ারের জিরোর আগে মেন স্কেলের কোন দাগটা আমি দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে আমার মেন স্কেলের রিডিং। আর ভার্নিয়ার স্কেলের ডিভিশনটা হচ্ছে এরপরে ভার্নিয়ারের কোন ডিভিশনটা মেন স্কেলের সাথে ম্যাচ খাচ্ছে। আমি আবার বলতেছি, ভার্নিয়ারের কত নাম্বার ডিভিশন ওইটা হচ্ছে আমার এখানে আমি নোট করব যে ভার্নিয়ারের কত নাম্বার ডিভিশনটা মেইনের সাথে ম্যাচ খাচ্ছে, মেইনের কতটা ম্যাচ খাচ্ছে ওইটা আমি নিব না, ভার্নিয়ারের কত নাম্বারটা ম্যাচ খাচ্ছে ওইটা হচ্ছে আমি এখানে নিব। তার মানে মেইন স্কেল রিডিংটা আমি আগে দেখে নেব, জিরোর আগে কতটুকু মেইন স্কেলে গেছে ওটা মেইন স্কেলের রিডিং। এরপরে ভার্নিয়ার স্কেলের রিডিংয়ের জন্য ভার্নিয়ার ডিভিশন লাগে আর এই কনস্ট্যান্টটা লাগে। ভার্নিয়ার ডিভিশনটা কার? ভার্নিয়ার ডিভিশন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ওই ডিভিশনটা যেটা মেইন স্কেলের সাথে ম্যাচ হয়েছে, এটা হচ্ছে আমার ভার্নিয়ার ডিভিশন। এরপর এটাকে আমি লিস্ট কাউন্ট দিয়ে গুণ করলেই এরপরে এটা আমি ভার্নিয়ার স্কেল রিডিং পেয়ে যাবো, এই দুটোকে যোগ করলে আমি টোটাল রিডিং পেয়ে যাবো। এর মাধ্যমে আমরা ওয়াইড টিউব এবং ন্যারো টিউবের যে রেডিয়াস এটা আমরা বের করে ফেললাম, যে আমার ন্যারো টিউব এবং ওয়াইড টিউবের রেডিয়াস আমরা বের করে ফেলছি। আচ্ছা, এরপরে আমার যে কাজটা হবে, এরপরে আমার কাজ হবে হচ্ছে ডেল্টা জেড বের করা, এবং তার আগে আমার সলিউশনটা আমার বের করে নিতে হবে, যে সলিউশনটার ঘনমাত্রাটা আমি বের করতে চাই আর কি। মানে আমার লিকুইডটা সলিউশনটা আগে তৈরি করে নিতে হবে, এরপরে তার ঘনমাত্রাটা আমরা বের করব। আমরা যদি এই আমাদের যে ম্যাঙ্গানিজ সালফেট সলিউশনটা বানাবো ওইটার কনসেন্ট্রেশন বের করতে চাই, তাহলে আমাদের এই ফর্মুলাটার হেল্প লাগবে। এই ফর্মুলাটার হেল্প কি? আমরা যেহেতু পানির ঘনত্ব জানি বা পানির ঘনমাত্রা জানি, ওটার মাধ্যমে আমি সলিউশনের ঘনমাত্রাটা কম্পেয়ার করে বের করবো আর কি। তাহলে এইখানে পরিচয়গুলো আমি একটু বুঝে নেই। পরিচয়গুলো কি? এটা হচ্ছে পানির ঘনমাত্রা, যেটা আমাদের জানা। W2টা হচ্ছে আমি যখন সলিউশন ঢুকাবো, এই যে এই দাগ পর্যন্ত সলিউশন ঢুকানোর পরে যেই ভরটা আমি পাবো, যে সলিউশন এই পর্যন্ত ঢুকাবো ওইটার ভর কত, এটা হচ্ছে W2। আর ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে শুধু এই জিনিসটার ভর, সলিউশন ছাড়া, পানি ছাড়া, খালি এই টিউবটা, গ্র্যাভিটি টিউবটার ভরটা হচ্ছে আমি W বলতেছি। এটাকে WG দিয়েও রিপ্রেজেন্ট করে। এরপরে আমার W1টা কি? W1টা হচ্ছে সলিউশন না, শুধু পিওর পানি যখন আমি ঢুকাবো এই পর্যন্তই আমার নিতে হবে, তখন ভর কতটুকু পাচ্ছি। তার মানে আমি W1টা হচ্ছে পানি এবং এই গ্র্যাভিটি টিউব সহ ভর, W2 হচ্ছে পানির সাথে সলিউশন গোলা যেটা হয়ে গেছে 20%, ওই সলিউশনটা এই পর্যন্ত রাখবো, ওইটার ভর মানে গ্র্যাভিটি টিউব সহ। আর ডাব্লিউটা হচ্ছে আমার গ্র্যাভিটি টিউবের ভর। মানে এইখানে আমি পিওর সলিউশনের ভরটা বের করছি, এখানে পিওর পানির ভরটা বের করছি। এবার পানির ভরের তুলনায় এই ভরটা যত বেশি হবে, যেহেতু আমি সেম ভলিউম নিছি, এই জন্য সলিউশনের ঘনত্ব তত বেশি হবে। ওই রিলেটিভের মাধ্যমে আমি এই ফর্মুলাটা বের করছি আর কি। এখন এটার জন্য আমি প্রথম কাজ শুরু করে দিই, যে আমার এই গ্র্যাভিটি টিউবের ভরটা আমি নিচ্ছি। এখন আমি দেখলাম এটা 14.76 গ্রাম আছে আর কি। এটা হচ্ছে শুধু গ্র্যাভিটি টিউবের ভর, তার মানে আমি ডাব্লিউটা পেয়ে গেছি। এরপর আমার কাজ হবে, আমি যতটুকু আমার ইচ্ছা, আমি চাইলে গলা পর্যন্ত নিতে পারি, কিন্তু তখন সলিউশন এই পর্যন্ত নিতে হবে। আমি চাইলে এই দাগ পর্যন্ত নিতে পারি, তখন সলিউশন এই পর্যন্ত নিতে হবে। এখন আমি নিচ্ছি। লাস্টের দিকে আমি চাইলে হচ্ছে আমার সিরিঞ্জ দিয়েও ওই পানিটা নিয়ে নিতে পারি, যে এখন কিছুটা বেশি হয়ে গেছে হালকা। আমি পানিটা মোটামুটি এই লেভেলে নিয়ে নিছি আর কি। আমার খেয়াল রাখতে হবে, আমি যেই লেভেলে পানি নিব, ঠিক ওই ভলিউমের সলিউশন নিতে হবে, নাহলে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। তাহলে আমি এতটুকুর জন্য এখন আবার বটটা দেখবো, যে আমার বটটা কত। বটটা হচ্ছে প্রায় 60 গ্রামের কাছাকাছি, 59 পয়েন্ট সামথিং। তার মানে আমি W1ও পেয়ে গেছি। এবার আমার বের করার, আমি যখন সলিউশনটা বানাবো তখন ঠিক এতটুকু পরিমাণে সলিউশন নিব, ওইটার যে বর হবে ওটা হবে W2। এইগুলোর মাধ্যমে আমি ডেন্সিটিটা বের করবো। তাহলে এখন আমার W2 বের করার জন্য আগে সলিউশনটা বানাইতে হবে। আমি ওটা বানাই নেই। সলিউশনটা বানানোর জন্য আমি প্রথমে এইখানে পেপারটা রাখবো, এরপরে পেপার সহ ওজনটা প্রায় 0 আছে, এই জন্য আর আমার কিছু না, 0 করার জন্য আমি টিআরই দিয়ে দিতে পারি, যাতে পেপার সহ ওজনটা 0 হয়ে যায়। এরপর আমি 20% সলিউশন মানে হচ্ছে 100 ml ম্যাঙ্গানিজ সালফেট থাকবে 20 গ্রাম, আর আমি 10%-এর ক্ষেত্রে এটা হবে 100 ml ম্যাঙ্গানিজ সালফেট থাকবে 10 গ্রাম। তাইলে আমি আগে 20 গ্রামটা যেহেতু করতেছি, 20 গ্রামটাই নিয়ে নিচ্ছি আর কি। এখন আপাতত আমাদের এখানে ম্যাঙ্গানিজ সালফেট কম আছে, আমি চাইলে 10% নিয়েই দেখাবো আর কি। 10% নিয়েই দেখাবো। এখন হচ্ছে 7,
আচ্ছা, এখানে প্রায় আমরা 20 গ্রামের মতো 10 গ্রামের মতো নিছি, যেহেতু আমাদের ম্যাঙ্গানিজ সালফেট কম, এই জন্য আমরা মানে 20%-এরটাই এই 10%-এর মাধ্যমে দেখাচ্ছি। আর 20%-এর ক্ষেত্রে আমি এখানে নিব 20 গ্রাম আর কি, আর 10%-এর জন্য আমি এখানে নিব 10 গ্রাম। এখন 20% বলতে যেটা বোঝাচ্ছে, আমি আগেও বলছি 100 ml কি কত গ্রাম আমার দ্রব বা সলিউট আছে, ওইটা হচ্ছে অত পার্সেন্ট সলিউশন আর কি। তো 100 ml যদি আমি 10 গ্রাম রাখি, এটা হবে 10% সলিউশন। 100 ml যদি আমি 20 গ্রাম রাখি, এটা হবে 20% সলিউশন। আপাতত আমরা 10% সলিউশন ফর্ম করতেছি। এটা প্রথমে একটা বিকারে নিয়ে নিব। নেয়ার পরে আমার বুঝতে হবে 100 ml কিন্তু আমি দ্রাবকের আয়তন বলি নাই, 100 ml হচ্ছে সলিউশনের আয়তনই হবে 100 ml। তার মানে 100 ml আমি পানি দিব না, ঠিক ততটুকু পানি দিব যার জন্য সলিউশনটা পুরাটার আয়তন হবে 100 ml। এই পর্যন্ত হওয়ার জন্য আমি পানি দিব, প্রথমে 90 ml বা 80 ml এর মতো পানি দিব, এরপরে গুলাবো। গুলার পরে যদি আমি দেখি যে না আরেকটু পানি দেওয়া লাগবে, তখন দিব, কিন্তু আগেই পুরো 100 ml পানি দিব না। এটা হলে আমি মানে আমার আয়তন বেশি হয়ে যাবে। আর আমি যদি হালকা করে একটু পানি দিয়ে নিয়ে আসি, এই যে এখন আমার প্রায়, আচ্ছা এখন আমি একটু বেশি গুলে ফেলছি। আমরা খেয়াল রাখবো হচ্ছে একটু মানে হচ্ছে 100 ml থেকে কম পানি নিয়ে নিব প্রথমে, তারপরে হচ্ছে তারপরে এটা গোলাবো এবং ততক্ষণ পর্যন্ত গোলাবো যতক্ষণ না ভালোভাবে এটা মিশে গেছে, সলিউশনটা ভালোভাবে তৈরি হবে এবং কালারটা এরকম হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে যদি আমি দেখি পানি দেওয়া লাগবে, আমি যেহেতু পানি একটু বেশি নিয়ে ফেলছি, তার জন্য প্রায় কাছাকাছি চলে আসছে। এরপরে আমার যদি মনে হয় পানি দেওয়া লাগবে, তখন হালকা করে আমি সিরিঞ্জ দিয়ে হইলো পানিটা দিব আর কি। দিয়ে আমি চেষ্টা করবো, আমার সলিউশনটা হবে 100 ml, আর যেহেতু 20 গ্রাম দিছি এটা হয়ে যাবে 20%, আর আমাদের ক্ষেত্রে এখানে যেহেতু 10% দিছি, তাহলে এটা হচ্ছে 10% সলিউশন। আচ্ছা, কোনো কারণে যদি এরকম হয় যে আমি পানি অনেক বেশি দিয়ে ফেলছি, তাহলে এটা হইতে পারে যে অতটুকু ml আমি কত গ্রাম এক্সট্রা দিতে পারি যাতে এটা 10%ই থাকে, ওটা আমরা পরবর্তীতে বলবো। আপাতত আমরা এইভাবেই করবো আর কি, যে আমি যত পার্সেন্ট সলিউশন বানাতে চাই তত গ্রামই দিব, 100 ml সলিউশন বানাবো আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমার সলিউশন তৈরি হয়ে গেল। এরপর আমি ফিল্টার পেপার দিয়ে যেই বিকারটাতে যেই পরিমাণে পানি নিয়েছিলাম পানিটা সরাই ফেলতে পারি। ফিল্টার পেপার দিয়ে আমি এরকম একটা কনস্ট্রাকশন করে সুন্দর মতো এইখানে আমি সলিউশনটা একটু ফিল্টার করে নিব আর কি। ফিল্টার করে নেওয়ার পরে এইখানে যে সলিউশনটা পাবো ওইখান থেকে সিরিঞ্জ দিয়েও নিতে পারি, অথবা আমি হচ্ছে এই বিকারে নিয়ে নিব আর কি। সলিউশনটা যেভাবে আমার ইচ্ছা ওইভাবে আমি এখানে সলিউশনটা ঠিক ওই পরিমাণে নিব যেই পরিমাণে পানিতে নিয়েছিলাম। পানিতে আমি যতটুকু পরিমাণে পানি নিয়েছিলাম যে এই দাগ পর্যন্ত, ওই দাগ পর্যন্তই নিব। এই যে আমরা সলিউশনটা এখন এইখানে নিয়ে ফেলছি, যে ফিল্টার পেপার দিয়ে এখানে ফিল্টার করে এখান থেকে সলিউশন নেওয়া হয়ে গেছে। এখন আমি W2টা বের করবো, ওটা হচ্ছে সলিউশনের ওয়েট, ঠিক ততটুকু আয়তনেরই, যেটা হচ্ছে আমার W2 হিসাবে এখানে ডিফাইন করছে আর কি। এবার এই W2টা যেটা আমার 61 পয়েন্ট সামথিং পাইছি, এই W2 এবং W1 এর সমন্বয়ে পানির ডেন্সিটি বসায় আমি এই লিকুইডটার ডেন্সিটি পাবো আর কি, যে আমার এটার ডেন্সিটি কত, যে গণমাত্রাটা আমার সাসেপ্টিবিলিটি বের করতে হেল্প করবে। এরপরে আমার কাজ হচ্ছে এইখান থেকে, এই সলিউশন থেকেই আমি হচ্ছে সলিউশনটা নিয়ে আমার ন্যারো টিউবে নিয়ে যাব, ওইখান থেকে আমি দেখবো ডেল্টা জেডটা বের করবো আর কি। আচ্ছা, আমি হচ্ছে এখন আমার যে সলিউশনটা ছিল এই সলিউশনটার কিছু অংশ এই সিরিঞ্জ দিয়ে ন্যারো টিউবে ইনসার্ট করবো আর কি, যেটা আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে সাবস্টিটিউট করবো। এই যে আমি সলিউশনটা ডালতেছি। কিছুটা বাবন তৈরি হয়েছে আর কি। আচ্ছা, এখানে আমি ন্যারো টিউবের যে যতটুকু সলিউশন আছে ওটা দেখবো, আর হোয়াইট টিউবেরটা আমাদের কোনো দরকার নাই। আমি ইলেকট্রোম্যাগনেটের মধ্যে ভার্টিক্যালি সলিউশনটা প্রপারলি সাবস্টিটিউট করবো আর কি। আগে সার্কিটটা আমরা দিয়ে নিই, এই কয়েলটাকে আমরা সরাই নিই। অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল হচ্ছে আমার হোয়াইট টিউবটা
বাইরে থাকতে হবে, ন্যারো টিউবটা ওইখানে থাকতে হবে, নাহলে তো ওয়াইড টিউবের মধ্যেও ম্যাগনেটিক ফোর্স কাজ করবে, তখন দুইটার মধ্যেই একটা মানে সৃষ্টি হবে, কিন্তু এটারও হাইট উঠতে যাবে, এটারও হাইট উঠতে যাবে। তাহলে অ্যাকচুয়াল হওয়ার কথা ছিল এরকম যে এটা বাইরে থাকবে, কিন্তু আমাদের যেহেতু এই দুজনের মধ্যে ডিস্টেন্স কম, এই জন্য এটাকে ইনসার্ট করতে গেলে প্রায় এটা ঢুকে যাচ্ছে আর কি। আমরা প্রপারলি এরকমভাবে এটাকে বসাবো যাতে ন্যারো টিউবটা ভিতরে থাকে আর ওয়াইড টিউবটা বাইরে থাকে। এরপরে আমার কাজ হবে কি, প্রথমে আমি এখন ইনিশিয়ালি রিডিং নিয়ে নেব যে কতটুকু হাইটে আছে ওই আমার ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে। এরপরে নেওয়ার পরে আমি এই সার্কিটটা আমার কানেক্ট দিতে হবে। কোন সার্কিটটা? শুধু ইলেকট্রোম্যাগনেটের সার্কিটটা কানেক্ট দিতে হবে। আমি যদি দেখাই, আচ্ছা আমাদের সার্কিটটা আগে দেখে নেই যে এটার ক্ষেত্রে আমার সার্কিটটা কীরকম হবে। এটার ক্ষেত্রে আমার পজিটিভ পাওয়ার সাপ্লাই যাবে হচ্ছে সাউথ বা নেগেটিভে, এই যে ইলেকট্রোম্যাগনেটের নেগেটিভে। তখন এটা আমি খুলে পজিটিভ পাওয়ার সাপ্লাই যেটা আছে এখানে কোনো কমিউটেটরই ইউজ করার দরকার নাই। আমি সার্কিটের কানেকশনটা একটু দেখে নিই যে সার্কিটের কানেকশনটা কীভাবে দিব। এখন আমার প্রাইমারি কয়েলের কোনো কাজ নাই এবং আমার যেই গ্যালভানোমিটার যে সার্কিট ছিল এটার কোনো কাজ নাই। শুধুমাত্র আমি যদি দেখি পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ থেকে এমিটারের পজিটিভ আসবে, দেন এমিটারের নেগেটিভ থেকে হচ্ছে আমার নর্থ পোল। আমি যদি দেখি এই যে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ থেকে এমিটারের পজিটিভ দিছি, দেন এমিটারের নেগেটিভ থেকে আমি নর্থ পোলে দিছি, নর্থ পোল বা পজিটিভ প্রান্ত যেটা ইলেকট্রোম্যাগনেটের। এরপরে আমার সাউথ পোলটা কোথায় যাবে? এই পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভে, সাউথ পোল পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ দিয়ে দিচ্ছি, আমার কানেকশন দিয়ে শেষ। এরপরে আমি যেই কারেন্টগুলোর জন্য সাসেপ্টিবিলিটি বের করব ওই কারেন্টে সেট করব। আমি টেবিলটাতে দেখাচ্ছি, আমরা যে টেবিলটা নিচ্ছি এই টেবিলটা হচ্ছে আমার এইটা যে ডেল্টা জেটের জন্য, এই যে টেবিলটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন এটার জন্য আমি আগে একটা ফিক্স ভোল্টেজ বা কারেন্টে রাখলাম, এটাকে অন করব, ওটা অন করব, যে এটা একটা কারেন্টে রাখলাম। নর্মালি অল্প কারেন্টে হাইটের চেঞ্জ তেমন হয় না, এই জন্য আমরা আগে থেকে যদি ক্যালিব্রেশন কার্ভটা বেশি কারেন্টের জন্য নিতে পারি তাহলে সুবিধা হয়। আচ্ছা আমি আপাতত কারেন্ট হচ্ছে উল্টা দিকে প্রবাহিত হচ্ছে আর কি। আমি চাইলে কমিউটেটর দিয়ে ডিরেকশন চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা আপাতত আমি এটাই ধরে নিচ্ছি যে এই দিকে প্রায় গড় যদি আমি হিসাব করি 6 অ্যাম্পিয়ারের মতো আছে আর কি কারেন্ট। আচ্ছা এটা রিভার্স ডিরেকশনের কারণে অপোজিট ডিরেকশন দেখাচ্ছে আর কি। তো 6 অ্যাম্পিয়ার কারেন্টের অনুযায়ী আমি আগে দেখে নেব ন্যারেটিভের ইনিশিয়ালি কারেন্ট ছাড়া তখন রিডিংটা কত, মানে তখন সার্কিট কানেকশন দেইনি, তখন আমি হাইটটা মেপে নেব। এরপরে কারেন্ট দেওয়ার পরে হাইটটা একটু চেঞ্জ হবে, তখন রিডিংটা কত, এই দুইটার চেঞ্জটাই হবে আমার ডেল্টা জেড। এখন কথা হচ্ছে আমার যদি কারেন্টের মানে আমি যদি কারেন্ট বেশি কারেন্ট না নেই তাইলে আমার রিডিংটা অত ভালোভাবে আসে না আর কি, চেঞ্জটা অত ভালোভাবে আসে না। তো আমি চেষ্টা করবো আমার যেই ক্যালিব্রেশন কার্ভের জন্য যে রিডিংগুলো নিব, যেই কারেন্টের জন্য আমি এইচগুলো বের করছি, এইচ স্কোয়ারগুলো, ওই কারেন্টগুলো যদি বেশি হয় তাহলে ওই বেশি কারেন্টের করসপন্ডিংয়ে আমি ডেল্টা জেডটাও পাবো এবং ওই কারেন্টের করসপন্ডিংয়ে আমি এইচ স্কোয়ারগুলোকেও গ্রাফ থেকে বের করতে পারবো। এটা হচ্ছে আমার এই টেবিল যদি আমি দেখি ডেল্টা জেড আমি কী করছি, ইনিশিয়াল রিডিং নিয়েছি যখন কারেন্ট কানেক্ট দিই নেই, মানে সার্কিট কানেক্ট করি নেই, তখন কোনো আমার হাইট মানে যেই জায়গায় আছে ওটা হচ্ছে ইনিশিয়াল হাইট Z1। আচ্ছা এই যে এটাতে আচ্ছা আমি যেটা বললাম কারেন্ট দেওয়ার আগে ওটা হচ্ছে যখন এটা অফ তখন আমি হাইটটা দেখে নিব যে সলিউশনের হাইটটা কততে আছে ট্রাভেলিং মাইক্রোস্কোপ দিয়ে। এরপরে কারেন্ট দেওয়ার পর বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে যে এইখানে দিলে এটা অপোজিট ডিরেকশনে যাবে আর কি। আমি কারেন্টটা জাস্ট উল্টা দিলে এই যে অপোজিট ডিরেকশন, আমি যে কারেন্টটা চেঞ্জ করতে চাই জাস্ট এই প্লাস আর মাইনাসটা চেঞ্জ করলেই হবে আর কি। এই যে অ্যামিটারের প্লাস আর মাইনাস চেঞ্জ করলে ওই পাশে কারেন্ট পাবো আর কি। আচ্ছা এরপরে আমি এখানে হাইটটা নিব, দেন এই দুইটার যে ডিফারেন্স ওইটাই হবে আমার ডেল্টা জেড। এখন আমাদের ক্ষেত্রে যেই আমরা যে সাসেপ্টিবিলিটির ফর্মুলাটা পাইছিলাম ওই ফর্মুলাটা ছিল এটা, যেমন সাসেপ্টিবিলিটির ফর্মুলাটা ছিল এখানে আমি জি এর ভ্যালু বসাবো, এখানে হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড, ওই যে 20%-এর জন্য আমরা কীভাবে বের করবো এই ফর্মুলা দিয়ে বের করছি। এরপর এতটুকু আমার কনস্ট্যান্ট, এরপরে রেডিয়াসও আমরা বের করে ফেলছি এর আগে টিউবের ন্যারোর এবং ওয়াইডের। এরপর ডেল্টা জেডও আমরা বের করে ফেললাম এই টেবিলে। এরপরে আমার কাজ হবে এই সবগুলোরই ইউজ করে আমার কারেন্টটা বের করা। এখন পুরো ফর্মুলাটা যদি আমি এইখানে আচ্ছা তাহলে আমি এইখানে এতটুকু পর্যন্ত দেখছি ডেন্সিটি অফ লিকুইড আমরা পেয়ে গেছি, আর রেডিয়াসও মেপে ফেলছি ন্যারো টিউবের এবং ওয়াইড টিউবের মেপে ফেলছি, ডেল্টা জেডও বের করলাম। তাহলে এইটা কি, এই যে এইচ স্কোয়ার, এই এইচ স্কোয়ারটা হচ্ছে যেই কারেন্টের করসপন্ডিংয়ে আমি ডেল্টা জেড মাপলাম, ঠিক ওই কারেন্ট বরাবর গিয়ে আমি যে এইচ স্কোয়ার পাবো, যে আমার কার্ভ ছিল এইচ স্কোয়ার
ভার্সেস কারেন্ট, তাহলে তো এরকম একটা কার্ভ ছিল ক্যালিব্রেশনের। তাহলে আমি যেই কারেন্টে ডেল্টা জেডটা মাপলাম ওই কারেন্ট ধরে নিচ্ছি আমি ফর এক্সাম্পল 1.5 বা 4 অ্যাম্পিয়ার, তো ওই বরাবর যাব, তখন গিয়ে যেই এইচ স্কোয়ারকে আমি খুঁজে পাবো ওই এইচ স্কোয়ারটা এখানে বসাবো। দেন এই ক্যালকুলেশনের মাধ্যমে আমি একটা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটির ভ্যালু পাবো যেটা হচ্ছে ফিক্সড এই কারেন্টটার জন্য। ঠিক একইভাবে আমি কারেন্টটারে চেঞ্জ করব, চেঞ্জ করার পরে এই ডেল্টা জেডটাও কিছুটা চেঞ্জ হবে, এবং ওই চেঞ্জ কারেন্ট আমি ধরে নিচ্ছি 1.8 অ্যাম্পিয়ার, এবং ওই 1.8 বরাবর আমি এইচ স্কোয়ারে যাব। দেন ওই এইচ স্কোয়ারটা এখানে বসাবো, এবং বাকি ভ্যালুগুলো বসাইলে আমি পেয়ে যাব আরেকটা সাসেপ্টিবিলিটির ভ্যালু, ওটা হচ্ছে আরেকটা কারেন্টের করসপন্ডিংয়ে। এবং আমার খেয়াল রাখতে হবে যে আমার কারেন্ট চেঞ্জ করলেও ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি তেমন চেঞ্জ হওয়ার কথা না, কারণ এটা হচ্ছে ম্যাটেরিয়ালের প্রপার্টি। তাহলে কী হবে, কারেন্ট চেঞ্জ হলে যদি এইচ বাড়তেছে ডেল্টা জেডটাও বাড়বে আর কি, দেন এটা ব্যালেন্স থাকবে। এখন যে আমি টেবিলটা ফাইনালি দেখে ফেলি যে এই যে আমি টেবিলে ঠিক ওই কাজটাই করছি, যে কারেন্ট নিয়েছি কোন কোন কারেন্টের জন্য আমি ডেল্টা জেডটা বের করতে চাই, দেন ওই কারেন্টের জন্য ডেল্টা জেড বের করছি, এবং ক্যালিব্রেশন কার্ভ থেকে ওই কারেন্টের করসপন্ডিং এইচ স্কোয়ার বের করছি। দেন ওই এইচ স্কোয়ার বসায়ে আমি সাসেপ্টিবিলিটিগুলো বের করছি। এটাই হচ্ছে আমার ওই মানে এলিমেন্ট মানে সাবস্টেন্সটা ম্যাঙ্গানিজ সালফেটের জন্য 20%-এর জন্য সাসেপ্টিবিলিটি। এখন আমি 10%-এর জন্য যা সলিউশনটা ডিফারেন্ট বানাবো, যেটা আমরা বানাই আনছিলাম যে 100 ml আমি দিব 10 গ্রাম, আর বাকি সব কিছু সেম। আর এইটা খেয়াল রাখতে হবে, আমার যখন ডেন্সিটিটা আমি যদি ফর্মুলাটা দেখি সাসেপ্টিবিলিটির, এই যে সাসেপ্টিবিলিটির ফর্মুলাটাতে ডেন্সিটি যার বেশি তার সাসেপ্টিবিলিটি হবে বেশি, এই যে লিকুইডের ডেন্সিটি, তার মানে আমি যখন 20% নিব তখন আমার সাসেপ্টিবিলিটি আসবে বেশি, আর যখন 10% নিবে তখন সাসেপ্টিবিলিটি আসবে কম। এটা আমি খেয়াল রাখবো আর কি, আমার 10%-এর জন্য কম আসার কথা, 20%-এর জন্য বেশি আসার কথা। এটাই আমাদের ওভারঅল যে দুইটা কাজ ছিল ওই দুইটা কাজ আমরা কমপ্লিট করলাম। এইভাবেই 10% এবং 20% করবো।